সহজ ই স্টাডিতে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। তোমরা জানো যে আমি শম্পা ম্যাম তোমাদেরকে বাংলা পড়াই। পঞ্চায়েতের বাংলা সংক্রান্ত যা যা টপিকগুলো থাকবে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদেরকে অনেক বেশি করে আরো প্রস্তুতির জন্য তৈরি করে দেব, বা আরো বেশি করে তোমাদের যাতে প্রিপারেশন ভালো থাকে আরো বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করাবো, এবং প্রত্যেকটা টপিক যে যে এক্সপ্লেনেশন গুলো ব্যাকরণের ক্ষেত্রে প্রয়োজন হয় সেই সেই এক্সপ্লেনেশন গুলো করাবো। ওকে, আজকে আমাদের সেকেন্ড ক্লাস, আর আজকে আবারও আমরা একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আশা করি এই প্রশ্নপত্রগুলো দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। সেরকমই আজকে একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, বা সেরকমই একটা নির্মাণ সহায়ক পঞ্চায়েতের তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে একটা সন্ধি বিচ্ছেদ, যেখানে বলা হচ্ছে সঙ্গীত। দেখো, এই নিয়মটা কিন্তু আগের দিন আমরা করি। এই যে নিয়মটা আছে সঙ্গীত, যখনই আমরা দেখব যে কোনো সন্ধি বিচ্ছেদে উনিশ্বর ব্যাপারটা এসেছে, তখনই আমাদের জানতে হবে যে সেটা কিন্তু এই উনিশ্বরটা সন্ধি বিচ্ছেদ করলে ম হয়ে যাবে, আর ময়ের নিচে মাস্ট একটা হসন্ত থাকবে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে ডি। একের ডি হচ্ছে এক্ষেত্রে কিন্তু উত্তর। ওকে, একের ডি উত্তর। আর এক্ষেত্রে যেটা বলার, গয় হস্যই ত কখনোই স্পেলিং হয় না, তাই ওটা হবে না। আর এরটা গয় দীর্ঘই আছে, কিন্তু ওখানে উনিশ্বর আছে। উনিশ্বর হলে সন্ধি বিচ্ছেদ করবার সময় আমি বলেছি থাকলে ওটা ম হয়ে যাবে, তাই এরটাও হবে না। একের ডি আনসার হবে। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের প্রশ্ন হলো আপন। আপন শব্দটির অর্থ কি? আমি আগের দিনকেই তোমাদেরকে বলছিলাম যে দেখো, সমচ্চারিত যে ভিন্নার্থক শব্দগুলো রয়েছে ওগুলো তোমরা ভালো করে পড়বে, সমচ্চারিত শব্দ। সেখান থেকে আজকের এই জায়গাটা যেটা হচ্ছে আপন। আপন মিন্স এই যে এই আপন, আপন মানে নিজ, তাই তো, নিজের। কিন্তু এখানে তো মূর্ধন্য বলেছে, তাহলে এই আপন কি হবে? এই আপনটা হবে দোকান। এখানে উত্তর হবে একের সি। এখানে কিন্তু কেউ নিজের করে এসো না, এখানে নিজস্বটা হবে না। এই আপন, আপ মূর্ধন্য, এই আপন মানে হচ্ছে এর অর্থ হলো দোকান। ওকে, নেক্সট, এগুলো পড়বার জন্য বা এগুলো পারার জন্য তোমাদেরকে সমচ্চারিত শব্দগুলো পড়তে হবে। নেক্সট দেখো, স্বামী শব্দের প্রতিশব্দ কি? এই প্রশ্নটা। এখানে স্বামী শব্দের যে যে প্রতিশব্দগুলো দিয়েছে, দ্বৈত, দ্বৈত কিন্তু স্বামী শব্দের প্রতিশব্দ। নেক্সট হচ্ছে কান্ত, সেটাও স্বামী শব্দের প্রতিশব্দ হয়। তারপরে হচ্ছে নাথ, তারপরে হচ্ছে কি না নাথ, নাথটাও কিন্তু স্বামী শব্দের প্রতিশব্দ হয়। তাহলে আমরা কি করব এখানে? আমরা যেটা করব যে যেহেতু এই সবগুলোই উত্তর এক্ষেত্রে হবে, তাই জন্য আমাদের এখানে উত্তর হচ্ছে উপরের সবকটি। তাই এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে উপরের সবকটি। ঠিক আছে, তাহলে স্বামী শব্দের অর্থ এখানে হবে উপরের সবকটি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এছাড়া আমরা কি করব? এছাড়াও স্বামী থেকে আমরা আর যে অর্থগুলো জানতে পারি সেগুলো হলো যে তোমার কি বলে, কান্ত, নাথ, পতি, পতি, অধিপতি, যেগুলো তোমাদের এই অপশনগুলো ছাড়াও যেগুলো হয় সেটা হচ্ছে পতি, অধিপতি, তারপর হচ্ছে প্রভু, মালিক, ঠিক আছে, মনিব, এইগুলো। যাই হোক, পতি, অধিপতি, প্রভু, মালিক, এছাড়াও দ্বৈত, কান্ত, নাথ, তাই এক্ষেত্রে উত্তর হবে উপরের সবকটি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ? এই বিষয়টা বলার আগে আমাদের বরং আলোচনা করে একটু দেওয়া দরকার যে মিশ্র বাক্য বলতে আমরা কি বুঝি। মূলত যে বাক্য আমরা যখন পড়ি, তোমরা সকলেই জানো যে যে বাক্যে একটা
একটা মাত্র উদ্দেশ্য এবং একটা মাত্র বিদেহ থাকবে তাকে আমরা বলবো সরল বাক্য। একটা উদ্দেশ্য এবং একটা বিদেহ। সরল বাক্যতে কি হচ্ছে না, একটি উদ্দেশ্য একটি বিধেয়, ঠিক আছে, এই বিষয়টা থাকে। আর জটিল বাক্যের ক্ষেত্রে কি থাকবে, একটা প্রধান বাক্য, জটিল বাক্যে থাকবে একটি প্রধান বাক্য আর একাধিক অপ্রধান বাক্য। একাধিক অপ্রধান বাক্য যেটাকে আমরা ইংরেজিতে ক্লজ বলে থাকি, ঠিক আছে, ক্লজ বলে থাকি, সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এই বিষয়টা একাধিক খণ্ড বাক্য। তো এই বিষয়টা কিন্তু জটিল বাক্যে থাকে। তাহলে মিশ্র বাক্যটা কি? মিশ্র বাক্য হচ্ছে যে একাধিক স্বাধীন বাক্যের সঙ্গে একাধিক অপ্রধান খণ্ড বাক্য, মানে স্বাধীন বাক্যটাও আছে মিশ্র বাক্যের ক্ষেত্রে, প্লাস খণ্ড বাক্যও আছে। এই দুটো যখন থাকছে এবং সবটাই কিন্তু থাকছে একাধিক, কিন্তু তোমাদেরকে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেখানে কোনো একাধিক বাক্য নেই, তাহলে আমার উত্তর কি হবে? দেখো, যদি আমি বলি যে ভালো ছেলেকে সবাই ভালোবাসে, তাহলে ভালো ছেলে একটা উদ্দেশ্য, সবাই ভালোবাসে, একটাই বিদেহ, তাহলে যখনই একটা উদ্দেশ্য একটা বিদেহ থাকবে তাহলে সেটা হবে সরল বাক্য। তাহলে এক্ষেত্রে কখনোই বি উত্তর হতে পারে না। তাহলে এক্ষেত্রে বি কখনোই উত্তর হতে পারে না। সি কি বলছে, তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম। এর মধ্যে একটা বিষয় বলিনি, আর একটা যেটা থাকে সেটা হলো যৌগিক বাক্য। যখন কোনো বাক্যের মধ্যে এবং, কিন্তু, অথবা এইগুলো দিয়ে যুক্ত করা হয় সেটাকে আমরা বলছি এবং, কিন্তু, অথবা এইগুলো দিয়ে যখন যুক্ত করা হয় সেটাকে আমরা বলছি যৌগিক বাক্য, তাই তো? তাহলে এক্ষেত্রে তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম, তাহলে এবং আছে, তাই এটাও হবে না, কারণ এটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে প্রথমটা হলো সরল বাক্য। এখানে আমাদেরকে বলেছে মিশ্র বাক্য বের করতে। আর লাস্টেরটা তুমি এলে আমরা যাব, তুমি এলে আমরা যাব, এটাও হচ্ছে হবে না, কারণ এটাও একটা সরল বাক্য। তাহলে উত্তর হবে প্রথমটা, এ। এবার কেন উত্তর প্রথমটা হবে? উত্তর প্রথমটা এই কারণেই হবে, যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে। তাহলে এখানে একটা প্রধান বাক্য আছে, ভালো ছেলে, ভালো ছেলেটা প্রধান বাক্য, তাকে সবাই শ্রদ্ধা করে আরেকটা আলাদা বাক্য, ওটা খণ্ড বাক্য। তাহলে এই যে ভালো ছেলে, যেটুকু ভালো ছেলেটা হচ্ছে প্রধান বাক্য, কেমন, এই যে, আর তাকে সবাই শ্রদ্ধা করে এটা হলো খণ্ড বাক্য। ক্লাস কেমন লাগছে আমি কিন্তু সকলের থেকে জানতে চাই, আর তাই জন্য এটাই হবে মিশ্র বাক্য, ঠিক আছে? আচ্ছা, ক্লাস কেমন লাগছে এটা কিন্তু আমি সকলের থেকে জানতে চাই। তোমরা সকলে কিন্তু আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আর তোমাদের যা যা সমস্যা সেগুলো জানাবে, কারণ যখন আমি ডিটেল তোমাদেরকে ক্লাস করাবো তাহলে সেগুলো আমার মাথায় রাখতে সুবিধা হবে, ঠিক আছে? মিশ্র বাক্য, আর মিশ্র বাক্যতে যেটা হচ্ছে বিষয়টা, যে তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে যে 4A, নাম্বার 4 উত্তর হবে এ, ঠিক আছে? কেন আমি সেটা বলে দিলাম। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে যে কোনটি সঠিক সন্ধি। আচ্ছা, কোনটা সঠিক সন্ধি এই চারটের মধ্যে? প্রথমটা কি বলেছে, সমচয়। তাহলে সঞ্চয়, আমি আগে বলেছিলাম যে উনেশ্বর থাকলে এই ম বিষয়টা হয়। উনেশ্বর ছাড়াও আর একটা কিন্তু এই ম বিষয়টা থাকে, যেটা হচ্ছে ইঙয় চয়। ইঙয় চয়ে থাকলেও কিন্তু এই ম চলে আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। উঙয় কয়ে, ইঙয় চয়ে, উঙয় গয়ে, এইগুলো থাকলে, ঠিক আছে? তাহলে উনেশ্বর ছাড়াও আর কি কি থাকতে হবে, সেটা হচ্ছে উঙয় গয়ে, তারপরে হচ্ছে তোমার ইঙয় চয়ে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার, বা যেটাকে এটাকে আমরা বলে থাকি সাধারণত এইভাবে বলি, লেখাটা লিখি, আর হচ্ছে তোমার উঙয় গয়ে, উঙয় গয়ে বলেছি তাই তো? আচ্ছা, উঙয় গয়ে, আর হচ্ছে তোমার উঙয় কয়, ওকে? তাহলে এইগুলো থাকলে কিন্তু সব ম বসবে।
শব্দের মধ্যে। তাহলে এক্ষেত্রে উত্তর যদিও 5-এর এ। এবার এক্ষেত্রে উত্তর হলো 5-এর এ সম যুক্ত চয়, এটা কিন্তু সঠিক, কিন্তু বাদবাকিগুলো সঠিক নয়। কেন? রাজ্ঞী, রাজ্ঞী সঠিক নয় হচ্ছে, এখানে রাজ যুক্ত নি হবে। এই রাজ্ঞী যেটা রয়েছে রাজ, এই যে যখনই বর্গের জয়ের সঙ্গে ইঙ থাকবে তখনই বর্গের জটা বসে যাবে, কিন্তু ইঙর বদলে সেটা হয়ে যাবে দন্তের ন, ইঙর বদলে এটা হবে দন্তের ন। ঠিক আছে, তাই জন্য এখানে এটা ভুল, এখানে তো স্ত্রী দিয়ে দিয়েছে, এখানে হবে না, তাহলে বিয়েরটা ভুল। আমি এগুলো আলোচনা করব আলাদা করে। পরেরটা হচ্ছে সে যুক্ত অন হবে, শয়নে সে যুক্ত অন হবে, তবেই কিন্তু সেটা শয়ন হয়। আর মনো কষ্ট, এখানে বিসর্গ হওয়ার কথা, সেটা নেই, সেই জন্য মনো কষ্ট। ঠিক আছে, মনো কষ্ট দিয়েছে, তাই জন্য এটাও ভুল। ওকে, তাহলে এই তিনটের মধ্যে রাইট হচ্ছে 5-এর এ। নেক্সট, স্পেলিং, শুদ্ধ বানান মুহুর্মুহু। একদম চোখ বন্ধ করে মুহুর্মুহুতে জানবে যে দুটোই দুটোই হর্ষৌকার হয়। মুহুর্মুহুতে অলওয়েজ দুটোই হর্ষৌকার হয়, তাই এক্ষেত্রে ময়ে হর্ষৌ হয় হর্ষৌ, ময়েরে ফর্ষৌ হয় হর্ষৌ। পরেরটাতে দীর্ঘও আছে, হবে না, তারপরে স্পেলিং ভুল, তারপরেরটাও হর্ষৌ দীর্ঘও আছে, হবে না, বা রেফ নেই, তাহলে এক্ষেত্রে উত্তর হবে 6-এর ই। নেক্সট, কৃপণের নিকট টাকা চাওয়া মাত্র। এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে একটা বাগধারা, তোমাকে অর্থটা বের করতে বলেছে। এখানে বাগধারাটা দিয়ে দেয়নি, কিন্তু তার অর্থটা দিয়ে দিয়েছে, কিন্তু কোন বাগধারাটা হবে সেটা বের করতে হবে। এটা হচ্ছে তোমার অর্থটা বলে দিয়েছে। ঠিক আছে, তোমাকে বের করতে হবে বাগধারাটা। দেখো, আমি পরপর মিনিং গুলো বলছি। আক্কেল সেলামি, আক্কেল সেলামি মানে তুমি কোনো বোকামি কাজ করেছো, সেই বোকামির কাজের তোমাকে মাসুল দিতে হচ্ছে, বোকামির দণ্ড যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আক্কেল সেলামি। নেক্সট হচ্ছে অনধিকার চর্চা, তুমি যখন পরের বিষয়ে কোনোভাবে মাথা ঘামিয়েছো, তাহলে সেটা হচ্ছে তোমার অনধিকার চর্চা। অরণ্যে রোদন মানে হচ্ছে বৃথা ক্রন্দন, তুমি বৃথাই কাঁদছো, তাহলে সেটা হচ্ছে অরণ্যে রোদন। আর অগস্ত যাত্রা মানে হচ্ছে শেষ যাত্রা, শেষ যাত্রা যেটা চিরকালীন বিদায় আমরা বলি, সেটা অগস্ত যাত্রা হয় মৃত্যুর সময়। আচ্ছা, তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? এক্ষেত্রে উত্তর হবে অরণ্যে রোদন। সাতেরটা এক্ষেত্রে উত্তর হবে কিন্তু সাতেরটা, এটা কিন্তু হবে না, বিয়েরটা হবে না, ওকে, সি এরটা হবে, সেটা হচ্ছে অরণ্যে রোদন। কেন অরণ্যে রোদন হবে? এটা উত্তর হবে সি এরটা। কেন হবে সি এরটা উত্তর? না দেখো, কৃপণের নিকট টাকা চাওয়া মাত্র, তাহলে কি আমি যদি কৃপণের কাছে টাকা চাই, সেটা অবশ্যই অরণ্যের রোদন, বৃথা কান্না, সে কোনোদিন টাকা দেবে না, কারণ বাদবাকি তিনটের মিনিং এর সাথে এই অর্থটা যায় না। তাই জন্য এক্ষেত্রে উত্তর হবে 7C, অরণ্যের রোদন। বাকিগুলোর অর্থ আমি তোমাদেরকে বলে দিয়েছি। কেন হবে না আশা করি বুঝতে পারছো। অনধিকার চর্চা মানে তুমি কারোর বিষয়ে মাথা ঘামাবে না, এটা এর সঙ্গে যায় না। আক্কেল সেলামি কোনো বোকামির দণ্ড, সেটাও যায় না। আর অগস্ত যাত্রা মানে তো শেষ যাত্রা বললাম। নেক্সট, মূর্খের সঙ্গে তর্ক করা। আচ্ছা, মূর্খের সঙ্গে তর্ক করা অযৌক্তিক, অন্যায়, বৃথা আর নিরর্থক। এটাও কিন্তু একটা আমরা বলে থাকি যেটাকে প্রবাদ বাক্য, এটা একটা প্রবাদ, তার সঠিকটা তোমাকে লিখতে হবে প্রবাদ বাক্য। দেখো, তর্ক করা নিরর্থক, অযৌক্তিক, অন্যায়। অন্যায় শব্দটা তো কোনো মতেই আসে না, অযৌক্তিকটাও আসে না, নিরর্থক আর বৃথা, এর মধ্যে কোনটা হবে? নিরর্থক হয় না, কারণ যার অর্থ নেই। এখানে হবে বৃথা, কারণ মূর্খের সঙ্গে তর্ক করা কখনোই সাজে না, সেটা হচ্ছে বৃথা। তাহলে এক্ষেত্রে উত্তর হবে বৃথা। ওকে, এক্ষেত্রে নিরর্থক হবে না। অনেকে বলে নিরর্থক, কিন্তু এটা নিরর্থক হয় না, বৃথা হবে উত্তর। ওকে, নেক্সট, কর্মভোগ এড়ানো যায় না। এখানে কর্ম কোন অর্থটা প্রকাশ করেছে? অর্থাৎ এখানে ভাব প্রকাশের কথা বলা হয়েছে। এখানে যে শব্দটা দেওয়া হয়েছে,
সেটা হচ্ছে একটা ভাব প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, একটা ভাব প্রকাশের কথা বলা হয়েছে। এবার প্রশ্ন হলো এখানে কোন ভাব প্রকাশের কথা বলা হয়েছে? কর্মভোগ, এটা বলছে পেশা, পেশাকে এড়ানো যায় না, কিন্তু এখানে কর্ম শুধু নেই, ভোগ আছে, তাই জন্য পেশা হবে না, এক্ষেত্রে পেশা ভুল। অনুষ্ঠান হতে পারে না, কর্তব্য হতে পারে না, কারণ ভোগ আছে। কৃতকর্ম উত্তর হবে এক্ষেত্রে, কারণ কর্মর যে ফল, ভোগ মিন্স এখানে কর্ম ফলটাকে এড়ানো যায় না, অর্থাৎ কৃতকর্ম, তোমার যে কাজ তার তুমি যে ফল পেয়েছো সেটা হচ্ছে তোমার কৃতকর্ম, এখানে উত্তর হবে কৃতকর্ম, ঠিক আছে। তাহলে 9 হচ্ছে উত্তর হচ্ছে সি, 9 উত্তর হচ্ছে সি। ওকে, নেক্সট দেখো 10এরটা, ছেলেটি কোনো কর্মের নয়। আচ্ছা, এই যে বোঝাচ্ছি ভালো করে বুঝবে প্রত্যেকটা নিয়ম, আর যেখানে যেখানে যার অসুবিধা হবে তোমরা কমেন্টস করবে। আর আমি বারবার বলছি তোমরা কিন্তু যখন অবশ্যই তোমরা ভিডিওটা দেখছো তখন অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমি তোমাদের সঙ্গে কোঅপারেট করার চেষ্টা করব। আর তোমাদের যা যা অসুবিধা সেগুলো তোমরা কমেন্ট সেকশনে নোট ডাউন করে রাখবে, তাহলে সেক্ষেত্রে কি হবে যে আমি যখন তোমাদের ডিটেল ক্লাসগুলো দেব, তোমরা যত বেশি দেখবে তোমরা সেই অনুযায়ী ডিটেল ক্লাসগুলো পাবে। তো তখন যখন ডিটেলস ক্লাসগুলো দেব তখন এই বিষয়গুলোকে আলোচনা করে দেবো। ওকে, আর এখন আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কয়েকদিন সলভ করব, তাতে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসছে, এবং এরপর আমি বলেও দেব যে কি কি ধরনের প্রশ্ন বা কোন কোন টপিকগুলোতে আমাদেরকে জোর দিতে হবে। ছেলেটি কোনো কর্মের নয়, কুঁড়ের পাত্র, আখড়া, আড্ডা না বাদশা। আমরা কখনোই এই যে আড্ডা শব্দটা ব্যবহার করি না, কুঁড়ের পাত্র শব্দটাও ব্যবহার করি না, কুঁড়ের পাত্র ব্যবহার করি না, কুঁড়ের আঁকড়া এটাও ব্যবহার করি না, যেটা ইউজ করি সেটা হচ্ছে কুঁড়ের বাদশা। এগুলো সব একটা প্রবাদ। দেখো আমরা কথায় কথায় বলি ছেলেটা একটা কুঁড়ের বাদশা, তাহলে এখানে উত্তর হচ্ছে 10-এর ডি, উত্তর হচ্ছে 10-এর ডি। নেক্সট, দুঃখ বিনা সুখ লাভ হয় কি? কখনো হবে না, তব হবে না, মোহিতে ভুবনে মানে পৃথিবীতে সেটা হয় না, কিন্তু শব্দটা আছে মোহিতে, আসলে কবিতার লাইনে রয়েছে মোহিতে মানে এই ধরায়, এই পৃথিবীতে, এখানে উত্তর হবে মোহিতে, ঠিক আছে, মোহিতেটা উত্তর। সি, এক্ষেত্রে 11 হচ্ছে সি, কেমন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে শেষের কবিতা কি? শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত উপন্যাস। শেষের কবিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত উপন্যাস, ঠিক আছে, এটি একটি প্রেমের উপন্যাস, তোমরা জানো। তো এটা তাহলে উত্তর হবে এখানে কাব্যনাট্য, নাটক, কাব্যগ্রন্থ এগুলোর কোনোটাই হবে না, এক্ষেত্রে উত্তর হচ্ছে উপন্যাস হবে। ওকে, এগুলো কিন্তু জানতে হবে, এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় এসেছে, এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় এসেছে। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে যে শেষের কবিতা 1929 খ্রিস্টাব্দে, রবীন্দ্রনাথ ঠাকুর 1929 খ্রিস্টাব্দে এটি তোমার কি বলে রচনা করেন, এটা প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ওকে, আশা করি আমার হাতের লেখা কারোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, প্রবাসী পত্রিকায়, তখনকার দিনে যে প্রবাসী পত্রিকা ছিল সেই পত্রিকায় এই উপন্যাসটি প্রকাশিত হয়, প্রবাসী পত্রিকায় প্রকাশিত। ওকে, আর শেষের কবিতার যে মূল চরিত্র যেটা যেটা আমরা জানি সেটা হচ্ছে অমিত লাবণ্য, অনেক সময় চরিত্র তুলে প্রশ্ন দিয়ে দেয়, তাই সেক্ষেত্রে হচ্ছে অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল, এইগুলো, এই চারটে চরিত্র হচ্ছে প্রধান চরিত্র। তাহলে এই চারটে চরিত্র হলো প্রধান চরিত্র। 1929-এ প্রবাসী পত্রিকায় উপন্যাসটি প্রকাশিত হয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওকে, নেক্সট, সে যেতে চায় তথাপি বসে আছে, কোন শ্রেণীর বাক্য? আমি আগেই বলেছি, দেখো সরল বাক্য প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি,
সরল বাক্যে একটা উদ্দেশ্য থাকবে, একটা বিদেহ থাকবে, তাই এখানে দেখো কোথাও কোনো একটা উদ্দেশ্য বা বিদেহ রয়েছে নেই, কারণ তার মধ্যখানে আবার একটা তথাপি বলে শব্দ বসে গেছে, তাই এটা সরল বাক্য হতে পারে না। ব্যাস বাক্য তো হবেই না, কারণ এটা সমাসের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয়, সমাসের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, সমাসের ক্ষেত্রে প্রযোজ্য। আর নেক্সট হচ্ছে যৌগিক বাক্য, যৌগিক বাক্য হবে না, তার কারণ এবং, কিন্তু, অথবা এগুলো নেই। এখানে বলেছে তথাপি, সে যেতে চায় তবুও বসে আছে, এই যে তবুও, যদিও, তাহলে, এই শব্দগুলো যখন থাকবে বাক্যের মধ্যে জানবে সেটা জটিল বাক্য হবে। শব্দগুলো থাকলে জটিল বাক্য হবে, যেমন এবং, কিন্তু, অথবা থাকলে যেমন যৌগিক বাক্য হবে, তেমনি এই যে তথাপি, তবুও, যদি, সে, তাহলে, এইগুলো যখন থাকবে, মানে যে, সে, এগুলো যখন থাকবে তখন সেটা হয়ে যাবে যদি, তাহলে, এগুলো থাকলে এটা হবে জটিল বাক্য। ঠিক আছে, তাই এক্ষেত্রে উত্তর হচ্ছে 13B। ওকে, তাহলে আজকে আমরা এরকমই একটি কোয়েশ্চেন সেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন কোন জায়গা থেকে, কোন কোন টপিক থেকে তোমাদেরকে প্রশ্ন দিচ্ছে। এই বিষয়গুলোই আমরা যখন ডিটেলে আলোচনা করব, প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তার আগে আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো দেখে নেবো যে কি কি ধরনের টপিক আসছে। এখনো পর্যন্ত দেখো আমরা সমাস পেয়েছি, সন্ধি পেয়েছি, তারপরে তোমার আজকে বাক্য পেয়েছি, অর্থ পেয়েছি, অশুদ্ধ অশুদ্ধ বানান পেয়েছি, সমচ্চারিত শব্দ পেয়েছি। হুম, আচ্ছা, এই জায়গাগুলো আমরা কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছি। অর্থগুলো কিন্তু, আচ্ছা, প্রবাদ বাক্য আজকে, আগের দিনের টপিকে কিন্তু সেভাবে বাগধারা বা প্রবাদ বাক্য ছিল না, আজকের টপিকে কিন্তু বাগধারা দিয়েছে, তার অর্থ থেকে অর্থ তুলে দিয়েছে, বাগধারা দেখে প্রশ্ন দিয়েছে, প্লাস প্রবাদ বাক্য সেটাকেও শূন্যস্থানের আকারে দিয়েছে। তাহলে এই বিষয়গুলোকে প্রত্যেকটা দিন আমাদেরকে জানতে হবে। এরপর নেক্সট যে তোমাদের যেটা করাবো সেটা কিন্তু এর থেকেও একটু কঠিন। নেক্সট ক্লাসে তোমাদের যে সেটটা করাবো সেটা কিন্তু এর থেকেও কঠিন, তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। কিপ ওয়াচিং, নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।